আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। বারবার রণধীর জয়সওয়াল যে বলেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, এটা বলেন কারণ বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার বা অনুরোধে সাড়া দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ভারত বোধ করে না। অন্যদিকে শেখ হাসিনা তো এখন নিজেই বাংলাদেশে যেতে রাজি, সেখানে সরকার কেন তাকে ফিরিয়ে নিতে রাজি না, এই প্রসঙ্গটি বরং বাংলাদেশ সরকারকে এত বেশি বিব্রত করবে আগামী মাসগুলোতে যে ভারত জানে। ওই যে ভারতেরই অনেক বুদ্ধিজীবীরা বলছিলেন যে হয়তো আন্তর্জাতিকভাবেও ভারত চাপের মুখে পড়তে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে, সে চাপও যে কোনোভাবেই কার্যকর হবে না সেটা ভারত খুব ভালোভাবে জানে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে ঠিক একই রকম মানে একটা রেকর্ড বাজছে এরকম ধারায় প্রতিবার তাকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা মাত্র একই উত্তর দেন এবং বারবার মনে করিয়ে দেন যে তিনি আগেও যেমন বলেছেন, মানে ভারত আগেও যেমন বলেছে এখনো বলতে চায় যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে অনুরোধ এসেছে এবং ভারত সেটা খতিয়ে দেখছে। সেটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বটে। মানে কেনই বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উপরে ভারত সরকারের কারো মুখ দিয়ে একটি শব্দ এখন পর্যন্ত ইউনূস সরকারের আমলে কিংবা তারেক রহমান সরকারের আমলে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে উচ্চারণ করানো গেল না, সেটা যেমন একটা প্রশ্ন। কেনই বা মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একই উত্তর বারবার দেন, খতিয়ে দেখছে, অনুরোধ এসেছে, খতিয়ে দেখছে ভারত, সেটাও একটা প্রশ্ন বটে। এমনকি এই কদিন আগেও মানে এক সপ্তাহের মধ্যে 2 দফায় সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তাকে এই নিয়ে প্রশ্ন করলেন এবং তিনি এর আগের দফায় মনে করিয়েছেন যে প্রত্যর্পণ তো একটা আইনি ইস্যু, কাজেই আইনিভাবেই ভারত সেটা বিবেচনা করছে, খতিয়ে দেখছে এবং এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। এবং প্রায়শই তিনি ভারতের সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বলেন যে আগেও যেমন বলা হয়েছে জানানো হয়েছে ভারতের সে অবস্থানে যেমন কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন যদি হয় কোনো তাহলে তারা জানাবেন। কেন এ ধরনের একটা উত্তর সেই 2024-এর সেপ্টেম্বরে প্রথম যখন ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে কিনা এ আওয়াজ বাংলাদেশ থেকে উঠল এবং ভারতের সাংবাদিকেরা সে প্রশ্নটা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত নিয়ে গেল, তারপর থেকে এখন পর্যন্ত একই উত্তর কেন ভারত দিচ্ছে? যদিও 2024-এর সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বলেছিল যে এটা তো এখন একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, এখনো তো প্রত্যর্পণের কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসে নাই, কাজেই আসলে তারপর ভারত খতিয়ে দেখবে। এরপর সেই নোট ভার্বাল দিয়ে যে প্রত্যর্পণের অনুরোধ শুরু, এখন ভারত মাসের পর মাস ধরে স্বীকার করে অনুরোধ আছে তাদের কাছে, কিন্তু তারা খতিয়ে দেখছে, এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হয় না। এখন ভারতের এই আইনি বিষয়টি খতিয়ে দেখতে আসলে কতদিন লাগবে? আর এটা কি সত্যি শুধুই আইনি বিষয় খতিয়ে দেখার একটা প্রশাসনিক বিষয়? এটা কি একটা কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়, আইনি কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়, নাকি এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়? এ নিয়েও বিভিন্ন তরফে ভারতের ভেতরেও কিন্তু ব্যাপক আলোচনা ছিল। কিন্তু শেখ হাসিনা এমন একটা চাল চেলেছেন, শেখ হাসিনা এমন একটা তুরুপের তাস বের করেছেন, এমন একটা ট্রাম্প কার্ড খেলে দিয়েছেন যে এরপর এখন ভারতের সংবাদ মাধ্যম, ভারতের যে বুদ্ধিজীবী মহল 2024-এর আগস্টের পর থেকে ওই যে কেন ভারত সরকার এক বাস্কেটে ডিম রাখলো, কেনই শুধু আওয়ামী লীগের সাথে খাতির করলো, কেন ভারত সরকার এমনকি বিএনপি জামায়াতে ইসলামী সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারলো না, 10 ট্রাকের ইতিহাস ভুলে
বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধিতার রাজনীতির ইতিহাস ভুলে এমনকি ওই যে 7 সিস্টার্স ছিনিয়ে আনবেন একদল, কিংবা গাজওয়াতুল হিন্দ সফল করতে 50 লক্ষ সৈন্য নিয়ে ভারত চলে যাবেন, এসব রাজনৈতিক বক্তৃতা যেসব দলের শীর্ষ নেতারা দেন তাদের সঙ্গেও ভারত কেন খাতির করলো না, এসব কথা যখন এমনকি ভারতের মধ্যেও একটা দল বলা শুরু করেছিল, তখন শেখ হাসিনা এখন বলে বসেছেন তিনি দেশে যেতে চান, তিনি ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখতে বলেছেন, তিনি কারাগার প্রস্তুত রাখতে বলেছেন, তিনি বলেছেন তিনি যে কোনোভাবে দেশে যেতে চান, ফাঁসির রায় মাথায় নিয়েই ফিরতে চান, এবং প্রয়োজনে যদি সরকার মনে করে সরকার ফাঁসি দিতে পারে, মানে তারেক রহমান সরকার যদি মনে করে তাকে কারাগারে রাখতে পারে, তিনি তার নেতাদেরকে নিয়ে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান। এখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা নিজেই তো দেশে ফিরতে চান, ভারত সরকারের ওপর তো তাহলে আর দায় নাই, মানে ভারত সরকার প্রত্যর্পণ করবে কি করবে না বিষয়টা তো আর সেই জায়গায় নাই, কারণ ভারত সরকারের অতিথি যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, তিনি তো নিজেই দেশে ফিরতে চান। কিন্তু বাংলাদেশ সরকার উল্টে এখন বলছে যে তার নিজে নিজে এসে আত্মসমর্পণের সুযোগ নাই, তাকে নাকি ভারত সরকারকেই প্রত্যর্পণ করতে হবে এবং ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা এ বিষয়ে একটা সিদ্ধান্ত হতে হবে। কারণ বাংলাদেশ সরকারের আসলে যে ইচ্ছাটা, আশাটা, এবং ভারত সরকার সে বিষয়ে কোনোভাবে সাড়া দিতে চায় না, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারত কিছুতেই বাংলাদেশের সঙ্গে কোনো চিঠি চালাচালি, বাংলাদেশের সঙ্গে কোনো কূটনৈতিক আলাপ আলোচনা কোনো পর্যায়ে, কিংবা কথার পিঠে কোনো কথা পাল্টা বলবার কোনো সুযোগ তৈরি করতে চায় না, এবং সে কারণেই প্রকাশ্যে শেখ হাসিনা বিষয়ে কোনো মন্তব্য, শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কোনো মন্তব্য করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি, কিংবা ভারত সরকারের কোনো পর্যায়ের কোনো নেতাকে এখন পর্যন্ত এসব বিষয়ে মন্তব্য করতে দেখা যায় নাই। দেখেন, এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারতে গেলেন, তখন বাংলাদেশের রীতিমতো শিরোনাম হয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে আলাপ করেছেন এবং হাদি হত্যার 2 আসামিকে ফেরত পাঠাতে নাকি ভারত সম্মত হয়ে গেছে। এরপর মে গেছে, জুন গেছে, জুলাই মাসও যেতে শুরু করেছে। এখন পর্যন্ত হাদি হত্যার 2 আসামিকে ফেরত পাঠানোর বিষয়েও ভারতের কোনো রকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। হাদি হত্যার আসামিদেরই যখন ফেরত দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত শব্দ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আদায় করতে পারেনি, তখন বুঝতে অসুবিধা হয় না। বারবার রণধীর জয়সওয়াল যে বলেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, এটা বলেন কারণ বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার বা অনুরোধে সাড়া দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ভারত বোধ করে না। অন্যদিকে শেখ হাসিনা তো এখন নিজেই বাংলাদেশে যেতে রাজি, সেখানে সরকার কেন তাকে ফিরিয়ে নিতে রাজি না, এই প্রসঙ্গটি বরং বাংলাদেশ সরকারকে এত বেশি বিব্রত করবে আগামী মাসগুলোতে যে ভারত জানে, ওই যে ভারতেরই অনেক বুদ্ধিজীবীরা বলছিলেন যে হয়তো আন্তর্জাতিকভাবেও ভারত চাপের মুখে পড়তে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে, সে চাপও যে কোনোভাবেই কার্যকর হবে না সেটা ভারত খুব ভালোভাবে জানে। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম, বাংলাদেশের অনেক বিশ্লেষকেরা এবং বাংলাদেশের বিএনপি জামাত ঘনিষ্ঠ রাজনীতিবিদ এবং সাংবাদিকদের একটা অংশ এমন কথা লিখছিলেন, বলছিলেন যে ভারতের সরকার নাকি শেখ হাসিনাকে দেশে ফিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। এখন শেখ হাসিনা নিজেই রয়টার্সের সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ সরকার তো বারবার চিঠি দিচ্ছে ভারত সরকারকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য, এখন আমি নিজেই যেতে রাজি, বাংলাদেশ সরকারকে প্রস্তুত হতে হবে। কাজেই ভারত সরকার শেখ হাসিনা যতদিন ভারতে আছেন, মানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত বছর ডিসেম্বরেই যেটা খোলাসা করে ভারতের এক বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় বলেছিলেন যে শেখ হাসিনা ততদিন থাকবেন ভারতে যতদিন তিনি থাকা প্রয়োজন মনে করবেন, শেখ হাসিনা যতদিন থাকবেন ভারত ওই প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছি এর বাইরে আর কোনো মন্তব্য, কোনো টু শব্দ করবে না। প্রেসিডেন্ট জিয়া হত্যা মামলা কি আবার নতুন করে চালু হচ্ছে?
এই হত্যাকাণ্ডের বিচারের জন্য নতুন কোনো ট্রাইব্যুনাল কি সরকার গঠন করবে? এই প্রশ্নগুলো সামনে চলে এসেছে। আমার সিক্স সেন্স বলছে বিভিন্ন কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিচারটি অনিবার্য হয়ে পড়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে বা বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ যে রাজনৈতিক সুবিধা পেয়েছিল, সেই রাজনৈতিক সুবিধার ১ নম্বর সুবিধাটা ছিল এই বিচারের প্রশ্নে সে তার যে রাজনৈতিক যে অভিলাষ, সে অভিলাষ পূর্ণ করতে পেরেছিল। ২ নম্বর হলো যে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সে তার প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিতে পেরেছিল এবং এই বিচার প্রক্রিয়া চালুকালীন সময় পুরো সময়টিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বন্ধন, একটা ঐক্য, একটা আবেগ নতুন করে তৈরি করতে পেরেছিল। তো সেদিক থেকে বঙ্গবন্ধুর যে মৃত্যু, সেই মৃত্যুর সঙ্গে জিয়াউর রহমানের মৃত্যুর কতগুলো ফান্ডামেন্টাল যাকে বলা হয় পার্থক্য রয়েছে। নেতা হিসেবে বঙ্গবন্ধুর সঙ্গে আসলে বাংলাদেশের কারোই তুলনা করা যায় না। মহান স্বাধীনতা যুদ্ধে তার অমর অবদান, বাই বর্ন নেতা হিসেবে তার যে জন্মগত যে গুণাবলী, এরপর তার কর্ম, তার বিশালত্ব, এর কোনো কিছুর সঙ্গেই আসলে বাংলাদেশে অন্য কোনো নেতার তুলনা করা চলবে না। কোনো নেতা আছেন তার চেয়ে অনেক শিক্ষিত, অনেক নেতা আছেন তার চেয়ে অভিজাত বংশীয়, অনেক নেতা আছেন টাকা পয়সা তাদের বেশি ছিল, ডিগ্রি বেশি ছিল। বাংলাদেশে যত রাজনৈতিক নেতা আছেন, আপনারা আসলে হয়তো অবাক হয়ে যাবেন যে যত রাজনৈতিক নেতা, মানে যারা মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল খাজা নাজিমউদ্দিন সাহেবের। এত প্রাতিষ্ঠানিক ডিগ্রি, ঢাকা নবাব পরিবারের সন্তান। তো ব্যক্তিগত জীবনে একেবারে মানে কেমন তার কথাবার্তা শুনলে, পোশাক আশাক দেখলে আপনার কাছে মনেই হবে না যে এই লোক একজন পিএইচডি হোল্ডার ছিলেন, এই লোক একজন ব্যারিস্টার অ্যাট ল ছিলেন, এই লোকজন বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার ছিলেন বা নবাব ছিলেন, মনে হবে না। কিন্তু বঙ্গবন্ধু কোনো কিছু ছিল না, তিনি শুধু দাঁড়িয়েছেন, একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন, কোনো একটা জায়গাতে বসে আছেন, কাউকে টেলিফোন করেছেন, কারো বাড়িতে গেছেন, কিংবা কাউকে তার কাছে আহ্বান করেছেন। এটাই রাজনীতি, এটাই একজন মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল, এটাই সবচেয়ে বড় খবর ছিল, এবং এটা এখনো পর্যন্ত মানুষের কাছে সবচেয়ে বড় স্মৃতি হয়ে আছে যে কবে বঙ্গবন্ধুর সঙ্গে তার দেখা হয়েছিল, কথা হয়েছিল। এই স্মৃতি কোনো অবস্থাতেই সেই মানুষটি ভুলতে পারেনি এবং মরার আগে সে তার সন্তান সন্ততিকে বলে গেছেন। ফলে বঙ্গবন্ধুর সঙ্গে যারা চলেছেন তাদের নাতি পুতিরা এখন মানুষের কাছে বলে বেড়ান যে আমার দাদার সঙ্গে অত সালে বঙ্গবন্ধু দেখা হয়েছিল, বঙ্গবন্ধু আমাদের বাড়ি এসেছিলেন, আমার দাদা অমুক বাড়িতে গিয়েছিলেন। এই হলো তার নেতৃত্বের বিশালত্ব। কিন্তু বাস্তবতা হলো যে যেই সময়টিতে তিনি নিহত হয়েছিলেন, সেই সময়টিতে ঠিক এখন শেখ হাসিনার যেমন অবস্থা রয়েছে ঠিক ওইরকম অবস্থা ছিল। মানে বঙ্গবন্ধু তার দলের ভিতরে যাকে বলা হয় প্রচণ্ড রকম প্রভাবশালী এবং জনপ্রিয় ছিলেন, এবং তখনও পর্যন্ত বাংলাদেশে আসলে বঙ্গবন্ধুর বিকল্প ছিল না। কিন্তু তার যারা প্রতিপক্ষ, তাদের কাছে তিনি বিরক্তি এবং যাকে বলা হয় অস্বস্তির একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। ফলে তার মৃত্যুর পরে মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিপক্ষ এক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল, আর তার যারা নিজের যারা লোকজন আছেন তারা অন্য ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল। ফলে সে তার মৃত্যুর পরে প্রায় ৬-৭ বছর ধরে আসলে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যায়নি, আওয়ামী লীগের নাম বাংলাদেশ উচ্চারণ করা যায়নি। এমন এমন এলাকা ছিল যে এলাকাতে আওয়ামী লীগ যারা করতেন তারা মরে গেলে তাদেরকে দাফন কাফনও মানুষ করতে চাইতো না। কিন্তু জিয়া রহমানের ঘটনাটা ভিন্ন।
নেতা হিসেবে জিয়াউর রহমান হয়তো বঙ্গবন্ধুর একেবারে ধারের কাছেই নন পলিটিক্যালি, কিন্তু এজ এ প্রেসিডেন্ট হিসেবে তিনি প্রচণ্ড জনপ্রিয় ছিলেন সকল মানুষের কাছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার কাছে। মানে যারা খুব স্বার্থবাদী লোক তাদের কথা আলাদা, কিন্তু ইন জেনারেল যারা মানুষ তারা জিয়াউর রহমানকে ভালোবাসতেন, জনপ্রিয় ছিলেন। যেমন আমাদের পরিবার, আমরা মানে যাকে বলে একেবারে আপাদমস্তক আওয়ামী লীগ করি, কিন্তু যখন জিয়াউর রহমান মারা গেলেন আমাদের সদরপুর বাজারে, ওনার সেই মৃত্যু উপলক্ষে কবিতা বের হলো, সেই কবিতার একটা বই আমরা কিনলাম, কিনে সেটা পড়ি আর কাঁদি। মানে আমার সঙ্গে মানে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, কিন্তু এই ছিল তার জনপ্রিয়তা। তো যা হোক, এখন সেই জিয়াউর রহমান জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে যখন, ঠিক সেই সময়টাতে তিনি নির্মমভাবে নিহত হলেন। তিনি সেনাবাহিনীর মধ্যেও অসম্ভব জনপ্রিয় ছিলেন। সেনাবাহিনীর অফিসারদের মধ্যে, মুক্তিযুদ্ধপন্থী যারা কর্মকর্তা তাদের মধ্যে অসম্ভব তিনি জনপ্রিয়তা ছিলেন। এবং থার্ড হলো, তার দল ক্ষমতায় ছিল এবং তার মৃত্যুর পরে ক্ষমতাটা অন্যের হাতে যায়নি, আবার নির্বাচন হয়েছে, পার্লামেন্ট বহাল ছিল, আবার নির্বাচন হয়েছে, সেখানে জাস্টিস সাত্তার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। কিন্তু তার যে বিচার, সেই বিচারটা মূলত সামরিক আদালতে সেই ভাবি হয়েছে, এটার কোনো পলিটিক্যাল কানেক্টিভিটি খোঁজা হয়নি ওই সময়টাতে। সাম্প্রতিক সময় দেখা গেল যে ওই বিচারে, সামরিক আদালতের বিচারে যে সাজাপ্রাপ্ত যারা ছিলেন তাদের মধ্যে একজন ধরা পড়েছে সাম্প্রতিক সময়। এখন এটা নিয়ে কি কি রাজনীতির সমীকরণ হতে পারে সেটা পরের বিষয়। প্রথমত হলো যে সরকার সম্ভবত এটাকে পলিটিক্যালি ব্যবহার করতে চাইবে, অর্থাৎ এখন শেখ হাসিনা, তারপরে আওয়ামী লীগ, এরপর অবসরপ্রাপ্ত কিছু সামরিক কর্মকর্তা যারা জিওএসএসে, তারপর ক্যান্টনমেন্টে, রাওয়া ক্লাবে, মানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের যে সমিতি রয়েছে বা ক্লাব রয়েছে রাওয়া, এখানে এরা খুবই প্রভাবশালী, ভীষণ রকম প্রভাবশালী। এই প্রভাবশালী গোষ্ঠীর কাছে একটা মেসেজ দেওয়া, তাদেরকে দৌড়ের উপর রাখা, এবং প্রায় প্রতিদিনই এই হত্যাকাণ্ড নিয়ে যে সকল স্টোরি ছাপা হবে সেগুলো মানুষকে ভীষণভাবে আবেগ আপ্লুত করবে। এইটা নিয়ে সাহিত্য রচনা হবে, এটা নিয়ে গল্প, কবিতা, উপন্যাস রচনা হবে। আপনাদের কাছে মনে আছে যে বাংলাদেশে খুব একটা সেই মনির খুকুর প্রেম কাহিনী এবং রিমার হত্যাকাণ্ড, মানে এটাকে ইত্তেফাক এবং অন্যান্য পত্রিকা এমনভাবে ধরেছিল যে মানুষ যে কোনো আলিফ লাইলার্স চাইতেও মনোযোগ নিয়ে সেই খবরাখবর পড়তো, এবং পুরো বিচারাঙ্গনের উপর এমন একটা অবস্থা হয়ে গেছিল যে মনির খুকুর ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো রকম বিকল্প ছিল না। তো সাহিত্য, আজ আমরা ধরেন এজিদকে ঘৃণা করি, মূলত বাংলাদেশে মীর মোশাররফ সাহেবের বিষাদ সিন্ধুর কারণে। তারপর আমরা এই যে মহাভারত পড়ি, আমরা রাম, কৃষ্ণ, রাবণ বা রামায়ণের যে কাহিনী পড়ি, এগুলোর মাধ্যমে যে নায়ক যারা আছেন তাদেরকে যেভাবে শ্রদ্ধা করি, আবার যারা ভিলেন রয়েছেন তাদেরকে ঘৃণা করতে থাকি। এই জন্য হয় কি যে কোনো মানুষকে যদি আপনি ঠিক দেবতুল্য বানাতে চান,